আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর সহ যেটা সাজেশনের মধ্যে রয়েছে সেটা দেখে নিব। তাহলে শুরু করা যাক। বলছে প্রথম হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে। বলছে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সেটা অবশ্যই অস্ট্রিয়া হবে। অস্ট্রিয়াতে আমরা টিক চিহ্ন করে দেব। দ্বিতীয়ত হচ্ছে ইউরোপে বিপ্লবের বছর বলা হয় কোন বছরটাকে বলা হয়? আমরা ইতিহাসে পড়েছি যে 1848 খ্রিস্টাব্দকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়। এবার পরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা রয়েছে মিশ্রিত কয়লা এবং চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর যে পদ্ধতি সেটাকে আবিষ্কার করেছিলেন। এটা তোমরা যদি ঠিকঠাক করে ইতিহাসটা পড়ো তাহলে অবশ্যই খুঁজে পাবা। এটা লিখছে আব্রাহাম ডার্বি। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা বলছে দাস ক্যাপিটাল কে লিখেছিলেন? দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস, আমরা পড়েছি। এবার ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হতো কিসের কাজে? কোন কাজে ব্যবহৃত হতো? এটা হচ্ছে খনি গর্ভে। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম আমরা সবাই জানি ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন কে? ঘোষণা করেন 14 দফা নীতি? এটা আমরা সবাই জানি উড্রো উইলসন। এগুলো সব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড থেকেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একদম যে শুরু হয় সেটা হচ্ছে দুইটা অ্যালায়েন্সে ভাগ হয়ে যায় পৃথিবীর বিভিন্ন দেশ। এটা হচ্ছে শুরুটা কিন্তু সেরাজোভা হত্যাকাণ্ড থেকেই শুরু হয়। এবার আমরা পরের প্রশ্নের দিকে আসব। বলছে কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? এটা হচ্ছে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ যে ছিলেন 1819 খ্রিস্টাব্দে কিন্তু কার্লসবার্গ ডিক্রি জারি করেন। এবার পরের প্রশ্ন কনফেডারেশন অফ দি রাইন কে গঠন করেন? এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির ক্ষুদ্র যে রাজ্যগুলি আছে সেগুলোকে একত্রিত করে তাকে একটা নামকরণ করেন। সেটার নামকরণ করা হয় কনফেডারেশন অফ দি রাইন বা রাইন সংঘ গঠন করা হয় কিন্তু। বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম। বস্ত্রশিল্পের মধ্যে এই দুটি না হলে বস্ত্রশিল্প সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি। একটা হচ্ছে ফ্লাইং শাটল বা হচ্ছে যেটাকে আমরা বলি উড়ন্ত মাকু, সেটা অবশ্যই সবাই জানো যারা ভালো করে ইতিহাসটা পড়েছ। এবং হচ্ছে স্পিনিং জেনি। এবার সত্য মিথ্যার দিকে আসবো। বলছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন শাহ সিমো ও লুই ব্লাঙ্ক। এটা কি সত্য? সেটা অবশ্যই সত্য। পরের প্রশ্ন হচ্ছে 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল। এটা কি সত্য? এটা অবশ্যই সত্য। পরের প্রশ্ন হচ্ছে লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন। সেটা অবশ্যই সত্য। এবার এখানে ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন চেয়েছে, যেমন হচ্ছে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল, সেটা কি কারণে তৈরি করা হয়েছিল? সেটা প্রথমত ব্যাখ্যা চাইছে শিল্প বিপ্লবের জন্য, দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। দ্বিতীয়ত বলছে ভারতের শিল্প বিপ্লব ঘটানোর জন্য। ব্যাখ্যা 3 বলছে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। এখানে যে বিবৃতি বা ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলি রয়েছে, যেগুলো যে উত্তর চেয়েছে, এগুলি হলো যেমন বলছে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য অবশ্যই উপনিবেশবাদ এখানে ভারতবর্ষে আমাদের গড়ে তোলা হয়, সেটাকে আমাদেরকে বুঝিয়ে বলতে হবে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। পরের প্রশ্নের দিকে যাব। বলছে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করা হয়, সেটা ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর চাইছে কীভাবে প্রতিষ্ঠা করা, কী কারণের জন্য? বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, কিন্তু সে সম্পর্কে কিছু বলতে হবে যে কেন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ রোধ করার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেন না হয় সেক্ষেত্রে
শুধুমাত্র ইউরোপের রাষ্ট্রগুলি উন্নতি করার জন্য, এগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কিন্তু বিশ্বশান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার পরের প্রশ্ন, রেজিমেন্টও কি? এগুলো সব 2 থেকে 3-এর মধ্যে আসবে। রেজিমেন্টও কি? রেজিমেন্টো শব্দের অর্থ হচ্ছে কিন্তু নবজাগরণ বা পুনরুত্থান। এটা 19 শতকের প্রথমার্ধে ইতালিকে বিদেশি শাসনমুক্ত করার ঐক্যবদ্ধ এবং বিদেশি শাসনমুক্ত করে ইতালিকে ঐক্যবদ্ধ করার কিন্তু একটা জাতীয়তাবাদী চেতনা আন্দোলন। এবার হচ্ছে জোলভের আইন কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1834 খ্রিস্টাব্দে প্রাশিয়ার উদ্যোগে অর্থনীতিবিদ ম্যাসেন তার নেতৃত্বে কিন্তু জার্মানির রাজ্যগুলির মধ্যে যে শুল্ক সংঘ গড়ে উঠেছিল, সেটাকেই হচ্ছে জোলভাইরেন বলা হয়। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো কেন? অবশ্যই ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে ইংল্যান্ডে যখন সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়, সেখানে কিন্তু এত পরিমাণ হচ্ছে প্রোডাকশন করা হয় মালের, বিভিন্ন একদম কাঁচামাল বলতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হতো এবং ইতালির মধ্যেও কিছু ছিল, ইংল্যান্ডের মধ্যেও কিছু ছিল। সেগুলো কিন্তু সেখানে নতুন ফ্যাক্টরি তৈরি করে কিন্তু যারা যুদ্ধবন্দী ছিল এবং যারা দাস ছিল তাদেরকে কিন্তু মুক্ত করে দিয়ে সেখানে কিন্তু বিশ্বের কারখানার একদম এত বেশি কারখানা তৈরি করা হয় এবং সেটা এত বেশি পরিমাণে উৎপন্ন হয়, তা সেক্ষেত্রে কিন্তু একে বিশ্বের কারখানা বলা হয়েছে। সেরাজেভো হত্যাকাণ্ড কি? এটা হচ্ছে 1914 খ্রিস্টাব্দে 28 জুন অস্ট্রিয়ার যে যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্ড এবং তার স্ত্রী বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে কিন্তু এক সার্বীয় উগ্রপন্থী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য গ্যাব্রিয়েলে প্রিন্সিপের হাতে নিহত হন। কিন্তু এটাই হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড, আর এটার কিন্তু পরিপ্রেক্ষিতেই প্রথম বিশ্বযুদ্ধের শুরু হয়। এপ্রিল থিসিস কি? 1917 খ্রিস্টাব্দে এপ্রিলে বলশেভিক নেতা যে ছিলেন লেনিন, তিনি সুইজারল্যান্ড থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক দলের উদ্দেশ্যে এবং কিছু কর্মসূচি কিন্তু ঘোষণা করে, আর এটিকেই হচ্ছে আমরা এপ্রিল থিসিস বলবো। পোলিশ করিডর কি? প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ভার্সাই সন্ধির মাধ্যমে নবগঠিত পোল্যান্ডকে বাল্টিক সাগরে প্রবেশের সুবিধার্থে জার্মানির মধ্য দিয়ে যে সরু ভূখণ্ড বা পথ দেওয়া হয়েছিল, তাকে আমরা পোলিশ করিডর বলবো। এবার এগুলো সব কিন্তু তোমাদের হচ্ছে 4-এর মধ্যে আসতে পারে। বলছে এমস টেলিগ্রাম কি? সেটা দেখে নিবা, যদি তোমাদের প্রয়োজন হয় সেটা স্ক্রিনশট করে নিতে পারো। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি? সেটাও দেখে নিতে পারো এখান থেকে, এখানে ভালো করে বলাও আছে। অনুকূল পরিবেশ এবং সম্পদ, মূলধন এবং ঔপনিবেশিক বাজার, সুনির্দিষ্ট বৈজ্ঞানিক আবিষ্কার, সস্তা শ্রম এবং রাজনৈতিক স্থায়িত্ব, এইগুলো ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। এবার পরের প্রশ্ন আমরা দেখব, মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো? মুক্তির ঘোষণাপত্র এখানে তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো, যে 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক আইন কিন্তু পাশ করা হয়। রাশিয়ার দীর্ঘদিনের যে দাস প্রথা বা ভূমিদাস প্রথা, সেটা আমরা বারবার পড়েছি, সেক্ষেত্রে সেখানে দাস প্রথা এবং ভূমিদাস প্রথার কিন্তু অবসান ঘটা হয়। এই আইনটিকে হচ্ছে মুক্তির ঘোষণাপত্র বলা হয়েছে। এবার আমরা একেবারে চলে যাব বড় প্রশ্নের দিকে, 8 নম্বরের প্রশ্নের দিকে। সেখানে বলছে বিসমার্কের রক্ত এবং লৌহ নীতি, যেটা জার্মানির ঐক্য ঘটিয়েছিল, সেটাকে হচ্ছে যুক্তিসহ আলোচনা করতে বলেছে। তোমরা যদি চাও সেক্ষেত্রে এটা দেখে নিতে পারো। প্রথমত এখানে আমরা ভূমিকা থেকে শুরু করে তিনটি যুদ্ধ পরপর আমরা লিখবো। একত্রীকরণে 3টি যুদ্ধ হয়েছিল, যেটা ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল 1864 খ্রিস্টাব্দে, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ হয়েছিল 1866 খ্রিস্টাব্দে, ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। এগুলো দেখার পরে কিন্তু আমরা আরও বেশি কিছু লিখতে হবে, তো আমি এত কিছু এখানে দেইনি, তো তোমরা এখানে একটু দেখে নিও। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কে ছিল?
একদম 1914 খ্রিস্টাব্দে যে আমাদের গোটা পৃথিবীতেই একটা বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, এই যে প্রথম বিশ্বযুদ্ধ, সেটা কারণগুলি কী কী ছিল? আমরা তো প্রথমেতেই পড়েছি যে 1914 সালে যে যুদ্ধটা শুরু হয়, তার প্রথম হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতা এবং সামরিক জোট, কাইজার দ্বিতীয় উইলিয়াম নীতি। প্রত্যক্ষ কারণ ছিল, পরোক্ষ কারণ ছিল, তোমরা দেখে নিও, এটা অনেকটা বড় করে লিখতে হবে, এখানে আমি এত কিছু লিখিনি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা দেখে নিও। ইতালি নতুন করে ইতালিকে গঠন করা হবে, তার আদর্শ, বিপ্লবের প্রচেষ্টা, বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু তোমরা এটা করে নিবে। যদি কেউ না পারো আমাকে কমেন্ট করো, আমি এটা PDF করে আপলোড করে দেবো, এখানেই তোমরা দেখে নিতে পারবে।